পরের যে অংশটা ভাইটাল, যেখান থেকে আমাদের বেশি প্রশ্ন আসে গ্লুকোজের স্ট্রাকচারাল প্যাটার্ন এবং গ্লুকোজের স্ট্রাকচারাল প্যাটার্নের থেকে এস্টাবলিশমেন্ট স্ট্রাকচার আর রিঅ্যাকশন। তাহলে গ্লুকোজের যদি আমাদেরকে স্ট্রাকচার আঁকতে দেয়, সেখানে গ্লুকোজ হলো অ্যালডোহেক্সোজ, আর আমাদের শর্টকাট নিয়ম অনুযায়ী গ্লুকোজের নাম্বার ওইচটা মানে C3 এর ওইচটা থাকবে বাম দিকে, পিসা প্রজেকশন দিকে, পাওয়ার অভিক্ষেপণ বলে। এটা হলো আমাদের ডি, অবভিয়াসলি প্লাস গ্লুকোজ, প্লাস কারণ অপটিক্যাল রোটেশন এর দক্ষিণাবর্তী এক্সট্রা রোটেটরি, ডান দিকে ঘোরায় আলোটাকে, এটা থেকে একটা জন্য ক্যাপিটাল ডি, আর ডান দিকে আলোটা ঘোরাই বলে প্লাস ছোট ডি, যার জন্য আমরা এখানে প্লাস দিয়েছি। তাহলে ডবল ডি লিখতে হতো একটা বড় একটা ছোট, তা না করে ক্যাপিটাল ডি নিচের দিক থেকে প্রথম কাইরাল কার্বনের ওইচ ডান দিকে, প্লাস এর অপটিক্যাল রোটেশন আপেক্ষিক আলোকীয় আবর্তনের মান ধনাত্মক, এবার ডান দিকে দক্ষিণাবর্তী ডেক্সট্রো রোটেটরি। কি কি বিক্রিয়া আমাদেরকে এখান থেকে পড়তে হয়, কিছু বিক্রিয়া পড়বো আমরা এখান থেকে, আর তার জন্য গ্লুকোজের স্ট্রাকচারটাকে কি করে আমরা এস্টাবলিশ করেছি তার কিছু শর্টকাট ধারণা এখান থেকে দিয়ে দিই। সেটা হলো গ্লুকোজকে যদি লাল ফসফরাস এবং গাঢ় HI দ্বারা 150 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বদ্ধ পাত্রে উত্তপ্ত করা হয়, তাহলে গ্লুকোজ পরিণত হয় এন হেক্সেনে, CH3 CH2 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 CH3 এন হেক্সেন। তো এটা কি প্রমাণ করে? এটা একটাই প্রমাণ করে, 6টা কার্বন আছে, 6টা কার্বন সরল শৃঙ্খলে যুক্ত। গ্লুকোজের 6টা কার্বন আছে এবং 6টা কার্বন সরল শৃঙ্খলে যুক্ত আছে, তাই এটাকে এই বিক্রিয়াটা রিডাকশন রিঅ্যাকশন হিসেবে দিতে পারে। কি বিক্রিয়া হয়, আবার এর দ্বারা কি এস্টাবলিশ হয়, এটা একটা ধারণা পাওয়া গেল যে 6টা কার্বন। নেক্সট বিক্রিয়া সোডিয়াম অ্যামালগাম NaHG এবং জল দ্বারা বিজারিত করলে, অর NaBH4 সোডিয়াম বোরো হাইড্রাইড দ্বারা বিজারিত করলে সরবিটল যৌগে পরিণত হয়। সরবিটল একটা ক্লাস অফ কম্পাউন্ড, অ্যালডোহেক্সোজ সবাই এই একই বিক্রিয়াটা করবে, যতগুলো অ্যালডোহেক্সোজ। এটার দ্বারাও প্রমাণিত হয় যে 6টা কার্বন আছে এবং 6টা কার্বন অবভিয়াসলি পরস্পর সরল শৃঙ্খলায় আছে। এই যৌগটার ক্লাস কম্পাউন্ড নেম সরবিটল, আর যেহেতু গ্লুকোজ থেকে তৈরি হয়েছে তার এর নাম হচ্ছে গ্লুসিটল। গ্লুসিটল। যদি ম্যানোস থেকে তৈরি হয় ম্যানিটল, ট্যালোস থেকে হলো ট্যালিটল। সরবিটল কৃত্রিম মিষ্টতাকারক পদার্থ, আর্টিফিশিয়াল সুইটনার হিসেবে মেডিসিনে ব্যবহার করা হয়, টুথপেস্টে ব্যবহার করা হয়। ওখানে কিন্তু সুক্রোজ দেওয়া থাকে না, দেওয়া থাকে সরবিটল। সায়ানোহাইড্রিন বিক্রিয়া করানো হয় HCN, তখন লক্ষ্য করা যায় প্রতি অণুর জন্য একটা করে CN গ্রুপ অ্যাডিশন করে। এটা একটা বিক্রিয়া। সায়ানোহাইড্রিন বিক্রিয়া কোথায় হবে? CH গ্রুপটাতে। তো এই বিক্রিয়াটা শর্টকাট রূপটা যদি একটু মনে করি, HCN এর সাথে যখন বিক্রিয়া হয় তখন CN গ্রুপটা কার্বনে যুক্ত হয়, আর এই Hটা যুক্ত হয়েছে, মানে এই রকম একটা চেঞ্জ লক্ষ্য করেছি আমরা। একটা CN আসবে আর একটা কার্বনটা কিন্তু CH-OH ভাঙবে। এবার দেখ, এই যে OH-টা তৈরি হবে, একবার ডান দিকে থাকতে পারে একবার বাম দিকে, তাহলে এখান থেকে সায়ানোহাইড্রিন দুটো আমরা স্ট্রাকচার পাবো, দুটো স্ট্রাকচার, দুটো এপিমারিক স্ট্রাকচারে তৈরি হবে। আমরা সরল করে লিখে দিচ্ছি এটাকে CN CH-OH whole 5 CH2OH। গ্লুকোজ সায়ানোহাইড্রিন
এই পথে গেলে কিন্তু গ্লুকোজ থেকে মানে অ্যালডোহেক্সোজ থেকে অ্যালডোহেপ্টোজ তৈরি করা যাবে। দেখ একটা কার্বন বাড়িয়ে নিয়েছি অলরেডি, 5 থেকে 6 থেকে 7টা হয়েছে তো। এবার তুই এটাকে স্টিফেন বিজারণ করে দে, হয়ে গেল হেপ্টোজ। প্রথম ধাপে SnHCl দ্বারা বিজারণ এবং উৎপন্ন যৌগটাকে স্টিম দ্বারা আদ্র বিশ্লেষণ করলে হয়ে গেল আমাদের অ্যালডোহেপ্টোজ। এই ক্ষেত্রে কিন্তু আমরা পাবো অ্যালডোহেপ্টোজ। হচ্ছে ফেলিং বিকারক বা টলেন্স বিকারকের সাথে যদি বিক্রিয়া করানো হয় তো দেখা যায় গ্লুকোজ ফেলিং বা টলেন্সকে বিজারিত করতে পারে, যেটা প্রমাণ করে গ্লুকোজের CHO গ্রুপ আছে। গ্লুকোজ ফেলিং বা টলেন্সকে বিজারিত করে দিতে পারে এবং পরিণত হয় গ্লুকোনিক অ্যাসিডে। কেবলমাত্র 1 নম্বর কার্বনটা COOH হয়েছে। এখানে একটা প্রশ্ন পড়ে, গ্লুকোজের সাথে ফেলিং বিকারকের বিক্রিয়ায় চাক্ষুষ কি পরিবর্তন করবে? গ্লুকোজ মানে ভিজিবল কিছু চেঞ্জ হবে কি? হবে। ফেলিং এর লাল বর্ণের একটা পদক্ষেপ পড়বে, যেটা দ্বারাই তো আমরা বুঝতে পারি যে বিক্রিয়াটা হয়েছে কিনা। আমরা তো অ্যালডিহাইড কিটোনে পড়েছি যে ফেলিং বিকারককে বিজারিত করলে লাল বর্ণের একটা পদক্ষেপ ফেলে দেয়। গ্লুকোজ ফেলিং বিকারককে বিজারিত করতে পারে, নিজে পরিণত হয় গ্লুকোনিক অ্যাসিডে, আর কপার অক্সাইডের কিউপ্রাস অক্সাইডের লাল পদক্ষেপ পড়ে। এটা যদি টলেন্সের সাথে বিক্রিয়া ঘটানো হয় তাহলে সিলভারের ধূসর পদক্ষেপ পড়বে। এটা কিন্তু একই থাকে। পরের বিক্রিয়া এখানে মনে রাখবে, একই বিক্রিয়া হবে যদি গ্লুকোজকে ব্রোমিন জলের সাথে বিক্রিয়া করানো হয়। শোনো, ফেনলের ব্রোমিন জলের সাথে বিক্রিয়া, অ্যানিলিনের ব্রোমিন জলের সাথে বিক্রিয়া একটু আলাদা রকম। সেখানে ট্রাইব্রোমোফেনল বা ট্রাইব্রোমো অ্যানিলিনের পদক্ষেপ পড়ে সাদা বর্ণের। এখানে কিন্তু গ্লুকোনিক অ্যাসিডে পরিণত হয়। এটা খুব ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া। এখানে জারণ ঘটে, মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট। এটা ওই একই যৌগ তৈরি হয় গ্লুকোনিক অ্যাসিড। গ্লুকোজের সাথে ব্রোমিন জলের বিক্রিয়ায় মৃদু জারক 1 নম্বর কার্বনের CHO গ্রুপটাকে জারিত করে COOH করে। COOH CHOH হোল 4 CH4H, মানে এই পুরো স্ট্রাকচারটা একই থাকে এখানে, কিন্তু ওপরটা জারিত হয়। তার নাম হলো একই লিখে দিয়েছি গ্লুকোনিক অ্যাসিড। বিক্রিয়াটা খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া, সেটা হচ্ছে HiO4 এর সাথে বিক্রিয়া, পার আয়োডিক অ্যাসিডের সাথে গ্লুকোজের বিক্রিয়া। এই ক্ষেত্রে একটা বৈশিষ্ট্য বলি পার আয়োডিক অ্যাসিডের। পারআয়োডিক অ্যাসিড পাশাপাশি দুটো কার্বনে যদি OH থাকে মাঝের বন্ডটাকে ভেঙে দিতে পারে। এর একটা কমন বৈশিষ্ট্য, পাশাপাশি দুটো কার্বনে যদি OH থাকে মাঝের বন্ডটাকে ভেঙে দেবে। অথবা যদি OH এর সাথে একটা CHO কার্বনিল হয় তারও মাঝের বন্ডটাও ভাঙতে পারে। লক্ষ্য করে দেখা গেছে এটা একটা অবজেক্টিভ প্রশ্ন আসতে পারে, প্রতি মোল গ্লুকোজের জন্য 5 মোল HiO4 লাগে, অথবা বলবে প্রতি অণু গ্লুকোজের জন্য 5 অণু HiO4 লাগে। তাহলে রেশিওটা কত? 1:5। এই রেশিওটা দিয়ে তোমাদেরকে একটা MCQ কোশ্চেন করে দেওয়া যেতে পারে বা একটা অবজেক্টিভ হয়ে যেতে পারে। এখানে তৈরি হয় 1 অণু HCHO এবং 5 অণু HCOOH। তারপরে এটা থেকেও একটা অবজেক্টিভ হতে পারে, কি তৈরি হয় তাদের রেশিও কত। 5টা কোথায় লাগছে? দেখ, একটা ভাঙতে এখানে একটা, দুটো, 3টে, 4টে, 5টা। তাহলে প্রতি অণু গ্লুকোজের জন্য 5 অণু HiO4। গ্লুকোজ HiO4 1:5। তাহলে এতে প্রমাণ হয় 5টা OH পরপর 5টা কার্বনে আছে, গ্রুপগুলো পরপর 5টাতে। এবার যে 5টাই OH আছে কি করে প্রমাণ করে? একটা বিক্রিয়া আমাকে একটু আগে লেখাতে হতো। যখন অ্যাসিটাইলেশন বিক্রিয়া হয় গ্লুকোজের সাথে অ্যাসিটাইল ক্লোরাইড বা অ্যাসিডিক অ্যানাহাইড্রাইডের বিক্রিয়ায় পেন্টা অ্যাসিটাইল যৌগ তৈরি হয়। গ্লুকোজ থেকে তৈরি হয় পেন্টা অ্যাসিটাইল যৌগ। এখানে এসি কথার অর্থ হলো CH3CO গ্রুপ, মানে এখানে চেঞ্জ কি হচ্ছে দেখ, OCOCH3। তাহলে গ্লুকোজের সাথে অ্যাসিটাইলেশন ঘটালে পেন্টা অ্যাসিটাইল যৌগ তৈরি হয়।
যেটা প্রমাণ করে গ্লুকোজের 5টা OH গ্রুপ আছে, পেন্টাঅ্যাসিটাইলেশন ঘটে এখানে, তাহলে 5টা OH আছে আর HI এর উপর প্রমাণ করে দেয় ওই 5টা OH 5টা আলাদা কার্বনে আছে। সরল শৃঙ্খল সেটা তো আমরা ওই লাল ফসফরাস HI এর বিক্রিয়া দিয়ে দেখিয়ে দিয়েছি, N হেক্সেন হয়ে গেছে। তাহলে কার্বনগুলো সরল শৃঙ্খল আছে, ব্রাঞ্চ কেউ নেই, 5টা OH আছে, 5টা OH 5টা আলাদা কার্বনে আছে। দ্বারা যদি জারিত করা হয়, এইখানে মনে রাখবে নাইট্রিক অ্যাসিড দ্বারা জারিত করলে 1 নম্বরে CHO আর 6 নম্বরে CH2 এই দুটোই COOH হবে। স্যাকারিক অ্যাসিড কিন্তু গ্লুকোজ থেকে তৈরি হয়েছে বলে নাম হচ্ছে গ্লুকারিক অ্যাসিড। আগেরটা ছিল গ্লুকোনিক অ্যাসিড, এটা হচ্ছে গ্লুকারিক অ্যাসিড। অতিরিক্ত ফিনাইল হাইড্রোজেনের বিক্রিয়া লিখে রাখ পয়েন্ট করে, গ্লুকোজের সাথে অতিরিক্ত ফিনাইল হাইড্রোজেনের বিক্রিয়া। ফিনাইল হাইড্রোজেনের বিক্রিয়া, গ্লুকোজের সাথে অতিরিক্ত ফিনাইল হাইড্রোজেনের বিক্রিয়া। এবারে দেখ কার্বনিল গ্রুপ অ্যামোনিয়া সংজাত যৌগ, প্রথম বিক্রিয়াটা আমরা জানি ইমিন টাইপের একটা যৌগ হয়, তাহলে ফিনাইল হাইড্রোজোন একটা তৈরি হবে, স্ট্রাকচারটা হলো CH ডাবল বন্ড N NH PH। এখানে আরো 2-3টে স্টেপ আছে, যেহেতু HS একটা শর্টকাট আমি শেখাবো আজকে, মানে এখানে মধ্যিখানে আরো একটা পুনর্বিন্যাস বিক্রিয়া আছে, তো মিডল স্টেপ গুলো দেখাতে হবে না, এই চালাকিটা একটু করে দাও। আসলে এই কথাটাকে লিখতে হবে। ওটা মাল্টিপল স্টেপ আছে। ওষাজন নামক এক প্রকার হলদে বর্ণের যৌগ তৈরি হয় সলিড, আর গ্লুকোজ থেকে তৈরি হয় বলে নাম হচ্ছে গ্লুকোসাজন। খেয়াল কর 2 নম্বরে কিন্তু C ডবল বন্ড ও থাকেনি, তবুও বিক্রিয়াটা হয়েছে, মানে এখানে একটা পুনর্বিন্যাস আছে। যেহেতু ক্লাস 12 জটিল করলাম না বিষয়টাকে। আর অ্যালডিহাইডের অ্যাসিটাল বিক্রিয়া পড়েছিল, একটু জটিল কোথা থেকে হচ্ছে দেখ। অ্যালডিহাইডের সাথে অ্যালকোহলের একটা বিক্রিয়া পড়েছিলাম, PTS প্যারাটলুইন সালফোনিক অ্যাসিড বা গ্যাসীয় HCl এর উপস্থিতিতে। সেখানে একবার তৈরি হয়েছিল হেমিঅ্যাসিটাল, আর একটাতে তৈরি হয়েছিল অ্যাসিটাল। গ্লুকোজের কার্বন অ্যালডিহাইডের সাথে এক অণু যদি অ্যালকোহলের বিক্রিয়া হয়, তাহলে ও আর এটা নিউক্লিওফাইলের মতো, তো এই অংশটা ধর যুক্ত হচ্ছে এই কার্বনে, আর এইচটা যাবে ওয়েতে, তাহলে সি ডাবল বন্ড ওতে একটা ওইচ সৃষ্টি হবে, আর একটা ইথারিও লিঙ্কেজের মতন হবে একটা। গ্লুকোজের মধ্যে একাধিক ওইচ আছে, তার বাইরে থেকে ওর ওইচ গ্রুপের প্রয়োজন হয় না। গ্লুকোজ 1 নম্বর CH এর সাথে 4 নম্বর OH এর 4 নম্বর কার্বনের OH এর বা 5 নম্বর কার্বনের OH এর সাথে সাইক্লিক হেমিঅ্যাসিটাল তৈরি করে। প্রজেকশন ফর্মুলা করি স্ট্রেট লাইন, এটা তো স্ট্রেট লাইন না, 1 নম্বর কার্বন বাদ দিয়ে প্রত্যেকটা sp3 কার্বন, তার মানে মডেলটা জিগজ্যাগ মডেল। তো মডেলটায় এটা আর এই দুটো প্রায় কাছাকাছি থাকে, তাহলে কখনো 1 নম্বর কার্বনের CH এর সাথে 5 নম্বর কার্বনের OH এর যদি হেমিঅ্যাসিটাল হয়, একটু আগেই দেখলাম CHO থেকে একটা OH সৃষ্টি হবে, ওই OHটা একবার ডান দিকে থাকবে একবার বাঁ দিকে, আর এটা একটা বৃত্ত তৈরি করবে, রিং স্ট্রাকচার বানাবে। তো রিং স্ট্রাকচারটা দু রকম হবে, একবার 1 নম্বর OHটা ডান দিকে আর একবার 1 নম্বর কার্বনের OHটা বাম দিকে।
এখানে কিন্তু একটা 6 মেম্বার রিং তৈরি হবে। এটাকে এইটা 1 নম্বর কার্বন। 1 নম্বর কার্বনের কি হলো, ও পরিণত হবে একটা OH গ্রুপে। ওই কার্বনটার সঙ্গে 5 নম্বর OH-টা মিলে একটা ইথাইলীয় টাইপের লিংকেজ হয়ে গেছে। এটা 2 নম্বর কার্বন, 3, 4, 5 নম্বর OH-টা আর 1 নম্বরে CH মিলে হেমিঅ্যাসিটাল হয়েছে। এটা 6 নম্বর কার্বন। প্রথম যে OH-টা হলো যদি ডান দিকে থাকে তাকে বলে আলফা, আর যদি বাম দিকে থাকে তাকে বলে বিটা। তাহলে এটা এই কনফর্মারটা হচ্ছে আলফা আর এটা কিন্তু বিটা। তারপরে ডি কনফিগারেশন, তাহলে ডি প্লাস অপটিক্যাল রোটেশন প্লাস রিংটা কত 6 মেম্বার একটা রিং, এরকম রিংটা। এটাকে বলে পাইরানোজ। তাহলে আলফা ডি প্লাস গ্লুকোপাইরানোজ, আলফা ডি প্লাস গ্লুকোপাইরানোজ। সিএইচও থেকে যে OH-টা সৃষ্টি হলো প্রথমটা ডান দিকে থাকলে এই বদ্ধ শৃঙ্খল হেমিঅ্যাসিটাল মডেলের OH-টা ডান দিকে থাকলে আলফা, OH-টা যদি বাম দিকে থাকে তাহলে হয় বিটা। তাহলে আলফা ডি প্লাস গ্লুকোপাইরানোজ, আর এটা হবে বিটা ডি প্লাস গ্লুকোপাইরানোজ। এদের এরকম 6 মেম্বার, অ্যাকচুয়ালি 6 মেম্বার রিং, 1 2 3 4 5 আর ওটা নিয়ে 6, তাহলে 6 মেম্বার একটা রিং স্ট্রাকচার আমরা এখান থেকে তৈরি করতে পারি। আমি একটা শর্টকাট শিখিয়ে দিই, এটা থেকে যদি এটাই আসতে হয়। মনে রাখবে এখানে তো বন্ডগুলো এরকম উপর নিচে, ঠিক আছে? মনে রেখো আমার শর্টকাট নিয়মটা ডান দিকে মানে ডাউনে থাকবে, ডান দিক ডাউন। তাহলে 1 নম্বরটা ডাউনে OH, 2 নম্বরটাও তাই, 3 নম্বরটা উপরের দিকে, 4 নম্বরটা অবভিয়াসলি নিচে আছে, 5 নম্বর একটা CH2OH, 5টা যে এখানে যুক্ত হয়ে গেছে আর তার সঙ্গে একটা CH2OH আছে। তাহলে এটা সেই আলফা, এটা আলফা ফরম্যাটটা, মানে এটা আলফা ডি প্লাস গ্লুকোপাইরানোজ। একই নিয়মে বিটাটাকে আঁকবো আমরা। এই যেগুলোই কিছু দিন এগুলো হাইড্রোজেন বসিয়ে দিবি, হ্যাঁ এই মাথাগুলো হাইড্রোজেন বসিয়ে দিস। তাহলে এটা হলো সেই বিটা মডেলটা, বিটা ডি প্লাস গ্লুকোপাইরানোজ, আলফা ডি প্লাস গ্লুকোপাইরানোজ এন্ড বিটা ডি প্লাস গ্লুকোপাইরানোজ। এটা কিন্তু 6 মেম্বার রিং, একের সাথে 5-এর হেমিঅ্যাসিটাল, আবার একের সাথে 4-এর হবে তখন 5 মেম্বার রিং হবে, ফিউরান রিং হবে, ফিউরানোজ রিং। ইকুয়াটোরিয়ালে অবস্থান করে, সেজন্য বিটা স্টেবিলিটি একটু বেশি, আলফা স্টেবিলিটিটা কম। এটা তাহলে অবজেক্টিভ প্রশ্ন আসবে তোমাদেরকে যে কোনটা স্টেবিলিটি বেশি, বিটাটা স্টেবিলিটি বেশি, জাস্ট অবজেক্টিভ আসে একটা। বিটা ডি প্লাস গ্লুকোপাইরানোজের স্টেবিলিটির মান কিন্তু বেশি। ফিউরান রিং এটা C1 আর C4 আর ওটা C1 C5, এটাতে C1 আর C5 হেমিঅ্যাসিটাল। এখানে মিউটারোটেশন কথাটার অর্থ কি? কোন সরল কার্বোহাইড্রেটের সদ্য প্রস্তুত জলীয় দ্রবণকে রেখে দিলে
তার আপেক্ষিক আবর্তনের মানের পরিবর্তন লক্ষ্য করা যায়, হয় বৃদ্ধি পায় না হলে হ্রাস পায়। এই ঘটনাকে বলে মিউটার রোটেশন। কোনো একটা সরল কার্বোহাইড্রেট তার সদ্য প্রস্তুত জলীয় দ্রবণ যদি রেখে দিই, আপেক্ষিক আবর্তনের মানটা হ্রাস বা বৃদ্ধি পেতে পারে, অর্থাৎ পরিবর্তিত হয়। যেমন একটু আগেই আমরা বললাম আলফা ডি প্লাস গ্লুকোফিউরানোজ আর বিটা ডি প্লাস গ্লুকোফিউরানোজ এটা হচ্ছে আলফা ডি প্লাস পাইরানোজ এর আলোকীয় আপেক্ষিক আবর্তনের মান প্লাস 112 ডিগ্রি। একইভাবে বিটা ডি প্লাস গ্লুকোপাইরানোজ এর আলোকীয় আপেক্ষিক আবর্তনের মান এটা হচ্ছে বিটা ডি প্লাস গ্লুকোপাইরানোজ আলোকীয় আপেক্ষিক আবর্তনের মান হলো প্লাস 19 ডিগ্রি। এদের কোনো একটা সদ্য প্রস্তুত জলীয় দ্রবণকে যদি রেখে দিই, ধর আলফা ডি প্লাস গ্লুকোপাইরানোজের বিশুদ্ধ দ্রবণকে রাখা হলো, তার তক্ষুনি অপটিক্যাল অ্যাক্টিভিটির মান হচ্ছে কত? প্লাস 112 ডিগ্রি। খানিক পরে এসে দেখা যাবে ওটা কমে কমে যে 52.7 ডিগ্রি, কোনো কোনো বইয়েতে লেখা আছে 52.5 ডিগ্রিতে স্থির মান হয়ে গেল। যদি বিটা ডি প্লাস গ্লুকোপাইরানোজ অপটিক্যাল রোটেশনের মান প্লাস 19 ডিগ্রি, ওটার বিশুদ্ধ দ্রবণকে রেখে দিলে কিছুক্ষণ পরে দেখা যায় ওটা বৃদ্ধি পেয়ে 52.5 ডিগ্রিতে এসে স্থির হয়ে যায়। তাহলে এই যে ঘটনাটা ঘটে এটাকে বলে মিউটার রোটেশন। যদি বলে কার্যকারণটা কি, আর যে কোনো একটা বিশুদ্ধ দ্রবণকে রেখে দিলে কিছুক্ষণ পরে দেখা যায় আলফা এবং বিটা উভয়ের একটা মিশ্রণ তৈরি হয়, এবং যে মিশ্রণে আলফাটা থাকে 36%, বিটাটা থেকে 64%। তার মানে নিশ্চয়ই এই ধরনের একটা পরিবর্তন এদের মধ্যে ঘটেছে। বদ্ধ শৃঙ্খল গঠনটা নিশ্চয়ই মুক্ত শৃঙ্খল গঠনে আগ্রবিশ্লেষিত হয়ে যায়। এবারে মুক্ত শৃঙ্খল গঠন থেকে যখন পুনরায় হেমিঅ্যাসিটাল ফরম্যাট হয়, এটা থাকে 64% প্রায়, আর এটা থাকে 36% মিশ্রণে। তাহলে নিশ্চয়ই বদ্ধগুলো থেকে মুক্ত হয়, আগ্রবিশ্লেষিত হয়ে। মুক্ত থেকে যখন পুনরায় বদ্ধ গঠনে যায় তখন যার পার্সেন্টেজটা বেশি সেটা বেশি থাকে। এবার এদের পার্সেন্টেজের অনুপাত করলে গড় একটা ভ্যালু আমরা পাই 52.5 ডিগ্রি প্লাস, কোথাও 52.7 ডিগ্রিও থাকে। তাহলে এইটাকে আমরা বলি মিউটার রোটেশন। আলফা হলে কমে, বিটাটা হলে বাড়ে, কিন্তু ভ্যালুটা এসে স্থির হয় 52.5 ডিগ্রিতে। এই ঘটনাটা মিউটার রোটেশনের একটা এক্সাম্পল। অপবর্তন মানে কি? সুক্রোজ সেটা আদ্রবিশ্লেষিত হলে গ্লুকোজ আর ফ্রুক্টোজে পরিণত হয়। সুক্রোজের আপেক্ষিক আবর্তনের মান প্লাস 66.5 ডিগ্রি। যখন ওটা আদ্রবিশ্লেষণ হয় তখন তৈরি হয় ডি প্লাস গ্লুকোজ আর ডি মাইনাস ফ্রুক্টোজ। ডি কিন্তু মাইনাস। ডি প্লাস গ্লুকোজের ওই যে একটু আগে বললাম মিউটার রোটেশনে বড় ভ্যালুটা মতো 52.5 ডিগ্রি বা 52.7 ডিগ্রির মতো। ডি মাইনাস ফ্রুক্টোজ হচ্ছে মাইনাস 92.4 ডিগ্রি। এদের মধ্যে কি ঘটে, এই দুটোর যদি একটা গড় করে দিস, এদের অ্যাভারেজ ভ্যালুটা কিন্তু আসবে মাইনাস 19.95 ডিগ্রি। তাহলে
সুক্রোজ আর্দ্র বিশ্লেষিত হলে গ্লুকোজ আর ফ্রুক্টোজে পরিণত হয়, টি প্লাস গ্লুকোজ আর টি মাইনাস ফ্রুক্টোজ সমান সমান। এবারে এদের গড় আপেক্ষিক আবর্তনের ভ্যালুটা কত? -19.95 ডিগ্রি। তাহলে বিশুদ্ধ সুক্রোজের আপেক্ষিক আবর্তনের ভ্যালু ছিল ডেক্সট্রো রোটেটারি। এখন মিশ্র দ্রবণটার হয়ে গেছে লিভো রোটেটারি। তাহলে এই যে চেঞ্জ ঘটে যাওয়া ফ্রম ডেক্সট্রো টু লিভো, এই ঘটনাটাকে বলে ইনভার্সন বা বিদ্যুৎ শর্করা অপবর্তন।